এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন ফ্লাইট বন্ধ। ট্রাম্প মাস্কের সম্পর্ক জোড়া লাগতে পারে যেভাবে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। শ্রীনগরের ঈদগাহ ও জামিয়া মসজিদে ঈদের নামাজ নিষেধাজ্ঞা, ধর্মীয় নেতা ওমর ফারুক গৃহবন্দী। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন চীনের উপপ্রধানমন্ত্রী। গাজা ঈদ উল আজহার দ্বিতীয় দিনে ৬৬ ফিলিস্তিনি প্রাণহানি। মণিপুরে আবার সহিংসতা, কারফিউ জারি। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন ফ্লাইট বন্ধ। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ও বেন গুরিয়ন বিমানবন্দরের চলমান অস্থিরতার কারণে প্রধান এয়ারলাইন্স এখনো তেল আবিবে ফ্লাইট চালু করতে অস্বীকৃতি জানাচ্ছে। শনিবার ইসরায়েলি গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। দখলদার দেশটির গণমাধ্যম স্বীকার করেছে যে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অভিহিত ক্ষেপণাস্ত্র হুমকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল এখনো ব্যাহত রয়েছে এবং প্রধান এয়ারলাইন্সগুলো তেল আবিবমুখী ফ্লাইট এড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের আল মাসিরাহ নেটওয়ার্কের তথ্য মতে ইসরায়েলের একটি অর্থনৈতিক সংবাদ মাধ্যম জানিয়েছে জায়নিস্ট সরকারের বিমান চলাচল খাত এখনো গুরুতর সংকটে রয়েছে। সীমিত কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও স্বাভাবিক কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রতিবেদনটিতে বলেছে একাধিক প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনো বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চালু থেকে বিরত রয়েছে। তাদের পুনরায় ফিরে আসার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এই বিলম্ব আরও দীর্ঘ হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইয়েমেনি বাহিনীর অভিহিত ক্ষেপণাস্ত্র হামলাকে এই অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা এবং সরবরাহে ঘাটতির কারণে টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ট্রাম্প মাস্কের সম্পর্ক জোড়া লাগতে পারে যেভাবে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলার কর্ণধার ইলন মাস্কের মধ্যে চলমান বাকযুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মনে করেন মাস্ক ট্রাম্পের সঙ্গে বিবাদ করে বড় ভুল করেছেন। তিনি এই সম্পর্ক মেরামতের সম্ভাবনা দেখছেন এবং কিভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সে বিষয়েও আলোকপাত করেছেন। জেডি ভান্স একটি সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে মাস্কের বিবাদ প্রসঙ্গে বলেছেন, আমার মনে হয় ইলন মাস্ক একটু মাথা ঠান্ডা করেন, সব ঠিক হয়ে যাবে, কারণ এটা সকলের সঙ্গে হয়ে থাকে। আমিও মেজাজ হারিয়ে ফেলি। ভান্স মাস্ককে আবেগপ্রবণ মানুষ হিসেবে ব্যাখ্যা করেছেন এবং তার মতে আবেগপ্রবণ হওয়ার কারণে সামান্য বিষয়ে মাস্ক মাথা গরম করে ফেলেছেন। ভান্স বলেন, আমার মনে হয় এভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে মাস্ক বড় ভুল করেছেন। এটা দেশের জন্য খারাপ, মাস্কের জন্য খুব একটা ভালো ব্যাপার নয়। আশা করি মাস্ক আবার মাঠে ফিরবেন, যদিও এখনই হয়তো সেটা সম্ভব হবে না। শ্রীনগরের ঈদগাহ ও জামিয়া মসজিদে ঈদের নামাজ নিষেধাজ্ঞা, ধর্মীয় নেতা ওমর ফারুক গৃহবন্দী। শ্রীনগরের ঐতিহাসিক ঈদগাহ মাঠ এবং পুরনো শহরের জামিয়া মসজিদে ঈদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা। শনিবার জম্মু ও কাশ্মীর প্রশাসন মসজিদের দরজা বন্ধ করে বাহিরে পুলিশ মোতায়েন করে। শুধু তাই নয়, কাশ্মীরের ধর্মীয় নেতা মীর ওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দী করা হয়েছে বলে জানা যাচ্ছে খবর হিন্দুস্তান টাইমসের। এনে টানা ৭ বছর ঐতিহাসিক ঈদগাহ মাঠ এবং জামিয়া মসজিদে ঈদের নামাজ পড়তে পারেনি সেখানকার মুসল্লিরা। শনিবার সকালে মসজিদ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে বলে, আমাদের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর আমরা ঐতিহাসিক জামিয়া মসজিদে ঈদের নামাজ পড়তাম। তবে এবছরও প্রশাসন এখানে ঈদের নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মসজিদে দরজা বন্ধ রয়েছে, বাহিরে পুলিশ মোতায়েন করা হয়েছে, এমনকি আজ সকালে ফজরের নামাজও পড়তে দেওয়া হয়নি। পাশাপাশি এক্স হ্যান্ডেলে ধর্মীয় নেতা মীর ওয়াইজ লেখেন, ঈদ মোবারক। আবারও কাশ্মীর কঠিন সত্যের মুখোমুখি হচ্ছে। ঈদগাহ ঈদের নামাজ পড়তে দেয়া হচ্ছে না, এই নিয়ে টানা ৭ বছর জামিয়া মসজিদ বন্ধ রাখা হয়েছে, আমাকেও গৃহবন্দী করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সকলকে ঈদ মোবারক। আমি আশা করি জম্মু ও কাশ্মীরের এবং বিশ্বের মুসলিমদের জন্য শুভ দিন আসবে এবং শান্তি ও ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় হবে। একই সঙ্গে বলেন, আমরা যখন ঈদ উদযাপন করছি তখন দুঃখজনক ঘটনা শুনলাম। আবারও জামিয়া মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি দেয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন চীনের উপপ্রধানমন্ত্রী। চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফিং যুক্তরাজ্যে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন বলে ঘোষণা দিয়েছে বেইজিং। দুই পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্বের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফিং 8 জুন থেকে 13 জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। এই সফরের সময় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে গঠিত নতুন পরামর্শ মেকানিজমের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গত মে মাসে অনুষ্ঠিত প্রথম দফার বাণিজ্য আলোচনায় চীনের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন হে লিফিং। এবার যুক্তরাজ্য সফরের সুযোগ সে আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা দিয়েছেন এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন। গাজায় ঈদ উল আজহার দ্বিতীয় দিনে ৬৬ ফিলিস্তিনির প্রাণহানি। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ঈদ উল আজহার দ্বিতীয় দিনে অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে গাজা সিটির সাবরা এলাকায় এক হামলাতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই ঘটনাকে সম্পূর্ণ গণহত্যা বলে অভিহিত করেছে। দেইর আল বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দু গাজা সিটিতে চালানো হামলার পর সূত্রগুলো জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু ফিলিস্তিনি আটকে রয়েছে। সিভিল ডিফেন্সের দলগুলো মরদেহ উদ্ধার ও যতটা সম্ভব মানুষকে জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এদিকে গাজা দক্ষিণে অবরুদ্ধ খান ইউনিসে আল আমাল হাসপাতাল এখন পৌঁছানোর অযোগ্য বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট। তারা বলেছে ইসরায়েলি বাহিনী আশপাশের এলাকাকে ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। হাসপাতালে বহু রোগী ও চিকিৎসা কর্মী রয়েছেন বলে সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি সংক্ষিপ্ত চিকিৎসা কেন্দ্রগুলোর সুরক্ষা এবং ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি হামলায় একদিনে নিহতর মধ্যে 8 জন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলি বর্ষণের ঘটনায় মারা গেছে। ঘটনাটি ঘটিয়েছে গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফার পশ্চিমে। গত মে মাসের শেষ দিক থেকে রাফার কাছে আল আলম গোলচত্বরে প্রতিদিনই ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হচ্ছে ফিলিস্তিনরা। মণিপুরে আবার সহিংসতা, কারফিউ জারি। জাতিগত সহিংসতায় বিপর্যস্ত উত্তর ভারতের রাজ্য মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। চরমপন্থী একটি গোষ্ঠীর কয়েক সদস্যকে গ্রেফতারের ঘটনার পর এ বিক্ষোভ শুরু হয়। আর ঘটনার পর রাজ্য সরকার ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি করেছে বলে আজ রোববার পুলিশ জানিয়েছে। উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্য 2 বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, মেইতে ও প্রধানত খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে একের পর এক সহিংস সংঘর্ষ হয়ে আসছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত 250 জনের বেশি নিহত হয়েছেন। সর্বশেষ সহিংসতা শুরু